বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে লাইভ ক্লাসটির জন্য সবাই প্রস্তুত আছো। শিক্ষার্থীরা, ক্লাস শুরু করার পূর্বেই আমি বলতে চাচ্ছি যে আজকের একাদশ শ্রেণীর ক্লাসটি কিন্তু এক্সট্রা ক্লাস, অর্থাৎ তোমরা আমাকে অনেকবার ইনবক্সে জানিয়েছো যে ম্যাডাম আমাদের ক্লাসগুলো যদি সংখ্যা একটু বাড়াতেন আমাদের উপকৃত হতাম। তো তোমাদের কথা ভেবে আসলে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আসলেই তোমাদের জন্যই তো আমাদের প্রচেষ্টা। তাহলে তোমরা যেহেতু চাচ্ছ আমার ক্লাসগুলো আর একটু সংখ্যা বাড়াই, তাই আমি সে সিদ্ধান্ত নিয়েছি যে না, তোমাদের কথা আমি রাখবো। তবে শিক্ষার্থীরা, কিছুদিন আগে তোমাদের গত দিনই তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে, তাই আমার ইচ্ছা থাকলেও আমি তোমাদের ক্লাসটি নিতে পারিনি, কারণ তোমরা পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত ছিলে। তাই আমার ইচ্ছা ছিল যে আমি তোমাদের ক্লাসটা আসলেই নেব। তো যখন দেখলাম যে তোমাদের পরীক্ষা চলছে, তখন তোমরা পরীক্ষা নিয়ে ব্যস্ত, তাই ভাবলাম যে পরীক্ষাটা শেষ হলেই তোমাদের এক্সট্রা ক্লাস আমি ইনশাল্লাহ চেষ্টা করব নেওয়ার জন্য। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো জীববিজ্ঞান, আমি তোমাদের গত ক্লাসগুলোতে জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সেল ডিভিশন হতে ক্লাস নিয়েছিলাম। তো আজকেও আমি তারই ধারাবাহিকতায় সেল ডিভিশনের উপরে যে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, আর আজকে আমি সেই মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব এবং মাইটোসিস কোষ বিভাজনের উপর আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক। তবে আরেকটি কথা, যারা দ্বিতীয় বর্ষে আছো, যারা পরীক্ষার্থী, কিছুদিন পরেই তোমরা টেস্ট পরীক্ষা দিবে, তাদের জন্য আমার কিছু বলার আছে। তোমাদের কিন্তু প্রথম বর্ষের ক্লাসগুলো তোমাদের হচ্ছে রিভিশন ক্লাস। তো তোমরা কখনো ভাববে না যে এই ক্লাসগুলো বুঝলে আমাদের গুরুত্ব কম, সেটা না, কারণ রিভিশন দেওয়ার সময়টুকু অনেক সময় ভাগ্যে জোটে না। তো তোমরা যদি রিভিশন ক্লাসগুলো হিসেবে নিজেকে আরেকবার যাচাই করে নিতে পারো, আমার মনে হয় তোমরা উপকৃতই হবে। আর প্রথম বর্ষ যারা, তাদেরকে উদ্দেশ্য আমি বলছি, দ্বিতীয় বর্ষের ক্লাসগুলো যখন হয় তখন তোমরা ওই ক্লাসগুলো করার চেষ্টা করবে, কারণ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে কিন্তু একই বই। তাহলে তোমরা দ্বিতীয় বর্ষের ক্লাসগুলো যখন করবে তখন মানে সম্পূর্ণ ভালোভাবে না বুঝলেও তৃতীয় ধাপে যখন তোমাদেরকে আমি আবার উক্ত অধ্যায়গুলো তোমাদের উদ্দেশ্যে যখন করাবো, তখন তোমাদের কিছুটা হলেও উপকৃত হবা যে আগে ক্লাস থেকে কিছুটা হলেও আমি জানতে পেরেছি। তাই প্রত্যেকেরই প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সবার জন্যই বলছি, তোমরা প্রত্যেকেই প্রত্যেকটি ক্লাস দেখবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তো আমি মাইটোসিস কোষ বিভাজনের উপরেই ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমি মাইটোসিস কোষ বিভাজন গুরুত্ব এবং এই অধ্যায়ের আর মাইটোসিসের উপর আরও কিছু ছোট প্রশ্ন, যেগুলা তোমাদের বিগত বছরে পরীক্ষায় এসেছিল এবং জানাও প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকের প্রশ্নটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন কি। তো তোমরা অবশ্যই এর আগেও জেনেছো, যেহেতু মাইটোসিসের গুরুত্ব নিয়ে আলোচনা করব, তাহলে আমাকে অবশ্যই মাইটোসিস কোষ বিভাজনটা আরেকবার বলা উচিত। তো তোমরাও জানো যে মাইটোসিস কোষ বিভাজনটা মূলত দৈহিক কোষ বিভাজন, অর্থাৎ আমাদের দেহে সংঘটিত হয়, আর মিওসিস কোষ বিভাজনটা জনন কোষে সংঘটিত হয়। তাহলে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ের বিভাজন ঘটে মাত্র একবার, ফলে অপত্যকোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান হয়। তো এখন এবং গুণাগুণগুলো মাতৃকোষে সমগুণ সম্পন্ন হয়। তাই এখানে ক্রোমোজোম এবং নিউক্লিয়াসের বিভাজন একবার ঘটে বলে এটাকে সমীকরণ বিভাজন করা হয়। তাহলে শিক্ষার্থীরা, এই কোষ বিভাজনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাইটোসিস বিভাজন যদি না হতো তাহলে কিন্তু আমাদের দৈহিক বৃদ্ধি ঘটতো না। অনেক এককোষী জীব আছে, যেমন ব্যাকটেরিয়া, ইউক্যারিওট কিন্তু এককোষী, তাদের ক্ষেত্রেও জনন কাজ সম্পন্ন হতো না। তারপর এই জাতীয় যে মাইটোসিসের যে গুরুত্ব, একাধিক গুরুত্ব আছে, সেই গুরুত্বগুলা আমাদের অনেক সময় পরীক্ষাতে আসে আর আমাদেরও জানা প্রয়োজন। তাহলে আমি সেই মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বটা নিয়ে এখন শুরু করছি। তো শিক্ষার্থীরা, প্রথমে আসছে ইম্পর্টেন্স অফ মাইটোসিস সেল ডিভিশন। তাহলে আমরা লিখছি
মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। কোষ বিভাজনের গুরুত্ব। তো শিক্ষার্থীরা, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে আমি তোমাদেরকে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আমি তোমাদেরকে আরো বলছি। এখন দেখো শিক্ষার্থীরা, প্রথম হচ্ছে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। তোমরা বুঝতেই পেরেছো, দৈহিক গঠন ও দৈহিক বৃদ্ধি বলতে আমরা আসলে কি বুঝি? হ্যাঁ, তাহলে আমরা কি বুঝি যে প্রতিটা বহুকোষী জীবের যে জাইগোট সৃষ্টি হয়। অর্থাৎ আমরা জানি কি মাতৃকোষের মধ্যে কি আমরা জানি যে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট থেকে মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। সেই জাইগোটের এক কোষী থেকে বিভাজনের মাধ্যমে বহুকোষীর কোষের সৃষ্টি হয় এবং আমাদের দেহের এই বহুকোষের মাধ্যমে আমাদের দেহের গঠন ও দৈহিক বৃদ্ধিটা সম্পন্ন হতে থাকে। শিক্ষার্থীরা, দ্বিতীয় অংশটা হচ্ছে যে আমাদের বংশবৃদ্ধি। তাহলে দেখো, বংশবৃদ্ধি আরেকটা পয়েন্টস হতে পারে বংশবৃদ্ধি। তো শিক্ষার্থীরা, তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে বংশবৃদ্ধি আমরা যে ইউক্যারিওট কোষের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আরেকটি দেখো, তারপরে হচ্ছে এর পরেটা আমরা লক্ষ্য করতে পারি জননাঙ্গ সৃষ্টি, জননকোষের সংখ্যা বৃদ্ধি। জননকোষের সৃষ্টি ও জননাঙ্গের বৃদ্ধি। জননকোষের সৃষ্টি ও জননাঙ্গের বৃদ্ধি। তো শিক্ষার্থীরা, জননকোষের সৃষ্টি ও জননাঙ্গের বৃদ্ধি সম্পর্কে তোমাদের আমি আগেই বলেছিলাম, যারা এককোষী ইউক্যারিওট তাদের কিন্তু জননাঙ্গের সৃষ্টি জননাঙ্গের যে সৃষ্টির এবং জননাঙ্গের বৃদ্ধি, জননাঙ্গের সৃষ্টিটা কিন্তু হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। কিন্তু জনন কোষ তোমরা এখানে ভুলে যেও না, জনন কোষ অর্থাৎ শুক্রাণু কোষ এবং ডিম্বাণু কোষ, এই দুটা কোষের সৃষ্টি কিন্তু হয় মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে। কিন্তু জননাঙ্গের সৃষ্টি এবং যে জননাঙ্গের বৃদ্ধি, এই অংশটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ছাড়া সম্পন্ন হবে না। তাহলে আমরা কি বুঝলাম যে জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের বৃদ্ধি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, পরে আমরা আরেকটি পয়েন্টস দিতে পারি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের শিক্ষার্থীরা, তোমরা দ্রুত পয়েন্টসগুলো লিখে নাও। ভারসাম্য রক্ষা। হ্যাঁ, তাহলে দেখো শিক্ষার্থীরা, একটি কোষের মধ্যে কি কি আছে? আমরা একটি কোষের মধ্যে দেখি যে নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, বিভিন্ন অঙ্গাণুগুলো কোষের একটি প্রধান বৈশিষ্ট্য। কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে। কিন্তু এখানে দেখো, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা হয়। তার মানেটা কি? সেখানে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে সাইটোপ্লাজমের যে বিভিন্ন ক্ষুদ্র অঙ্গাণুগুলো থাকে, সেখানে মধ্যে কি করে সেগুলো কিন্তু সেই ক্ষুদ্র অঙ্গাণু এবং রাসায়নিক উপাদানের সাহায্যে কি হয়, সেই নিউক্লিয়াসের কোষে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ হয়। তাহলে আমরা কি বললাম, সাইটোপ্লাজমের মধ্যে যে বিভিন্ন ক্ষুদ্র অঙ্গাণুগুলো থাকে এবং রাসায়নিক উপাদানগুলো থাকে, সেগুলোর মাধ্যমেই কি হচ্ছে যে এই নিউক্লিয়াসে সেখানে মাধ্যমে কি হচ্ছে যে নিউক্লিয়াসের কোষের যে বিপাক হয়, সেই কোষের বিপাকটা নিয়ন্ত্রণ হয়ে থাকে। ফলে কি হচ্ছে যে নিয়ন্ত্রণ যেহেতু হয়ে থাকে, তাই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার কারণেই প্রতিটা কোষের মধ্যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যকার পরিমাণ ও গুণগত মান নিয়ন্ত্রণ হয়ে থাকে। ফলে
কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে একটি ভারসাম্য রক্ষা হয়। তো শিক্ষার্থীরা এরপরে যদি আমরা আরেকটি পয়েন্টস নেই তাহলে আমরা দেখতে পাবো মাইটোসিস কোষ বিভাজনে আরেকটি গুরুত্ব হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা। শিক্ষার্থীরা ক্রোমোজোমের সমতা রক্ষা, হ্যাঁ, মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা থেকে কিন্তু আমরা এই ব্যাপারটি মোটামুটি আমরা জেনে গেছি যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় যেহেতু নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার, ফলে অপত্য কোষে গিয়ে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান হয়। ফলে আমরা কি বলতে পারছি যে ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনের কারণে। শিক্ষার্থীরা তারপরে যদি আমরা দেখি ক্ষত স্থান পূরণ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্টস। ক্ষত স্থান পূরণ, ক্ষত স্থান পূরণ। তো শিক্ষার্থীরা বিভিন্ন সময় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় আমরা ক্ষত বিক্ষত হয়, তখন কিন্তু ওই ক্ষত স্থানটা যদি মাইটোসিস কোষ বিভাজন না হতো তাহলে ক্ষত স্থানটা ক্ষতই থেকে যেত, ও সেই অংশটা আর ভরাট হতো না। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষ সৃষ্টি হয়ে ক্ষত স্থানটি আবার পুনরায় আগের মতো অবস্থান ফিরে আসে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ বৈশিষ্ট্য হলো ক্ষত স্থান পূরণের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা ক্রমাগত ক্ষয় পূরণ, তাহলে ক্ষত স্থান পূরণের একটি আরেকটা হচ্ছে ক্রমাগত ক্ষয় পূরণ। তো লক্ষ্য করুন শিক্ষার্থীরা, ক্রমাগত ক্ষয় পূরণটা আসলে কি? ক্রমাগত ক্ষয় পূরণ আসলে আমাদের কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কালগুলো নির্দিষ্ট। এই কোষগুলো বিনষ্ট হলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সেগুলো আবার পূরণ হয়। আমাদের দেহে এমন কিছু কোষ আছে যেটি ক্ষত হবে, আমাদের দেহে এমন কিছু কোষ আছে যেগুলো কি হয়, আমাদের দেহের যে এই কোষগুলোর আয়ুষ্কাল, অর্থাৎ আমাদের দেহের সব কোষের আয়ুষ্কাল অর্থাৎ জীবনটা একরকম নাই। কোনো কোনো কোষগুলো খুব দ্রুত মৃত্যুবরণ করে, আবার কিছু কিছু কোষ একটু সময় নিয়ে মৃত্যুবরণ করে। তো যেই কোষগুলো দ্রুত মানে ক্ষয় হয়ে যায় সেই কোষগুলো আবার পুনরায় সৃষ্টি করার জন্য ক্রমাগত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এই ক্রমাগত ক্ষয়গুলো আবার পূরণ হতে থাকে। তো শিক্ষার্থীরা আমরা আরেকটা পয়েন্টস দেখতে পারি, সেটা হচ্ছে পুনরুৎপাদন। এটা আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টস, পুনরুৎপাদন। শিক্ষার্থীরা বুঝতেই পেরেছো পয়েন্ট থেকে যে পুনরুৎপাদনটা কি। পুনরায় যে উৎপাদন হচ্ছে, তো পুনরুৎপাদন অর্থাৎ কিছু কিছু অপ্রয়োজনীয় কোষের জীবনকাল খুবই সামান্য, যেমন মানুষের লোহিত রক্ত কোষ, তারপরে হচ্ছে কর্নিয়ার বাইরে কোষ, মানুষের লোহিত রক্ত, হ্যাঁ, কর্নিয়ার বাইরে কোষ, কর্নিয়ার আমাদের যে চোখের কর্নিয়া আছে কর্নিয়ার বাইরের কোষ, তারপরে হচ্ছে গিয়া আমাদের যে লোহিত রক্তকণিকার কোষ, লোহিত রক্তকণিকার কোষ। এই কোষগুলো, এই যে উদাহরণ হিসেবে তোমরা মনে রাখবে, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এই উদাহরণটা তোমরা মনে রাখবে, মানুষের লোহিত রক্তকণিকার কোষ আর হচ্ছে কর্নিয়ার বাইরে কোষ। এগুলো কিন্তু জীবনকাল অতি সীমিত, এদের যে আয়ুষ্কালটা খুবই অল্প। এদের আয়ুষ্কালটা অতি অল্প হওয়ার কারণে কোন কোন অংশ, আমাদের চোখের কর্নিয়ার বাইরের কোষ আর হচ্ছে লোহিত রক্তকণিকার যে কোষ আছে সেই কোষগুলোর আয়ুষ্কাল খুবই কম। তাই আমাদের কি করতে হবে, আয়ুষ্কাল যে কম, এগুলো ক্রমাগত এই আয়ুষ্কাল কমের কারণে এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সেগুলো আবার পুনরায় উৎপাদন হয়ে সেটা ব্যালেন্স রক্ষা হয়। তো শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমি তোমাদেরকে আরো কিছু বোঝাচ্ছি, তোমরা লক্ষ্য করো, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এরপর হচ্ছে গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা। গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা। এরপরে পয়েন্টসটা আবার লিখে নাও।
গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা। এইটা আরেকটি প্রধান বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে জীবজগতের যে গুণগত বৈশিষ্ট্যগুলো আছে সেই স্থিতিশীলতা বজায় থাকে। অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো, মাইটোসিস কোষ বিভাজনের কারণে প্রতিটা উদ্ভিদ এবং প্রাণী যে তাদের যে নির্দিষ্ট যে কিছু বৈশিষ্ট্যগুলো আছে সেই গুণগত বৈশিষ্ট্যগুলো রক্ষা হচ্ছে শুধু কেবলমাত্র মাইটোসিস কোষ বিভাজনের কারণে। মাইটোসিস কোষ বিভাজন না যদি হতো তাহলে এই গুণগত বৈশিষ্ট্যগুলো কখনোই ঠিক থাকতো না, সেটার একটি বৈষম্য হতো। তো শিক্ষার্থীরা, এটি একটি আমাদের জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, এখন দেখো আমরা জেনে গেলাম যে মাইটোসিস কোষ বিভাজন আমাদের ক্ষেত্রে অনেক গুরুত্ব রাখে, কিন্তু সব কিছুরই যেমন গুরুত্ব আছে, ভালো দিক আছে, তেমনই কিছু তার ক্ষতিকর দিকও আছে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন আমাদের অবশ্যই আমাদের ভালো দিক বেশি, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের ক্ষতির কারণ হয়ে যায়। যেমন শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে কোষ বিভাজন, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো মানে বিভাজনের মধ্যে তৈরি হয়। তবে এখন যদি আমি তোমাদেরকে এটাও বলেছিলাম আগের ক্লাসগুলোতে যে কোষ বিভাজন একটি জীবের একটি অনন্য বৈশিষ্ট্য, কোষের একটি অনন্য বৈশিষ্ট্য, কোষ বিভাজিত হতে হবে। কিন্তু দেখো, আমি আবারও বলছি যে কোষ সৃষ্টি এবং বিনষ্ট এটাও কোষের একটি বৈশিষ্ট্য। এখন যদি প্রশ্ন হয় যে কোষটা বিনষ্ট না হলে কি হয়, হ্যাঁ, আমরা যে প্রতিদিন যে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি তা থেকে কিন্তু আমাদের কোষ তৈরি হচ্ছে। আবার আমরা যে বিভিন্ন রকমের কাজ করছি, দৈনিক বিভিন্ন টাইপের কাজগুলো করে যাচ্ছি, সেই কাজের মাধ্যমে আমাদের দেহের কিন্তু কোষগুলো আবার কিছু ক্ষয় হচ্ছে, তো ধ্বংস হচ্ছে। এখন যদি ধ্বংস না হয় তাহলে নতুন করে কোষ সৃষ্টি হতে পারবে না। এখন দেখো, প্রশ্নটা হলো যে কোষ ধ্বংস না হলে কি হতো। কোষগুলো যদি খালি সৃষ্টি হতো, ধ্বংস যদি না হতো, তাহলে কিন্তু আমাদের দেহে মারাত্মক ক্ষতি হতো। অর্থাৎ আমরা যে বিভিন্ন সময় শুনি ক্যান্সার হয়, টিউমার হয়, এগুলা কিন্তু কোষ ধ্বংস হচ্ছে না বলেই সেই কোষগুলো এক জায়গায় দলা পাকিয়ে সেখানে আমাদের ক্ষতির প্রভাব বাড়াচ্ছে। অর্থাৎ হয় ক্যান্সার হচ্ছে, না হলে সেটা টিউমার হচ্ছে। তাহলে কোষ সৃষ্টি হওয়া যেমন গুরুত্বপূর্ণ, ধ্বংস হওয়াটাও তেমন গুরুত্বপূর্ণ। তাহলে কোষের মাইটোসিস কোষ বিভাজন আরেকটি ক্ষতিকর দিক আছে, সেটা হচ্ছে যে সেখানে আমরা দেখতে পারি অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন। অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজন, অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন, এটাই হচ্ছে ক্ষতিকর। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে মাইটোসিস কোষ বিভাজনটা তার নিয়মের মধ্যে থাকতে হবে, অর্থাৎ যেভাবে নিয়মের মধ্যে তৈরি হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু যদি মাইটোসিস কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিতভাবে হতে থাকে তাহলেই আমাদের দেহে ক্যান্সার এবং সেই টিউমার মতো মারাত্মক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তো শিক্ষার্থীরা, এখন আমি আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন কেন হয়, বা অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনটি কেন হচ্ছে তার কারণটা আমাদের জানা প্রয়োজন। অথবা প্রশ্নটা এভাবে আসে অনুধাবন প্রশ্নে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের কারণে আমাদের কি ক্ষতি হয় ব্যাখ্যা করো। অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ক্ষতিকর বা কারণ, অবিভাজনের কারণ ব্যাখ্যা করো। কারণ ব্যাখ্যা করো, এটাও আসতে পারে, ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, আমরা এই কোর্সের মধ্যে এখন এই অংশে আসছি, গুরুত্বপূর্ণ একটা অংশ। তো সেখানে তোমাদের মনে রাখতে হবে যে কোষের যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টর দ্বারা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনটা নিয়ন্ত্রিত হয়। কোষের ভিতরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টরগুলোর কারণে কিন্তু এই কোষ বিভাজনটা হয়। আমি আবারও বলছি, কোষের ভিতরের এবং বাহিরে
বিভিন্ন ফ্যাক্টরগুলোর কারণেই মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে কিন্তু এই কোনো কারণে যদি এই নিয়ন্ত্রণটা অকার্যকর হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট ধারাবাহিক নিয়মের মাধ্যমেই কোষ বিভাজিত হচ্ছে, কিন্তু কোনো কারণে যদি সেই মানে কোষ বিভাজনের ক্ষেত্রে অনিয়ন্ত্রণ চলে আসে বা অনিয়মিত হয়ে যায় অথবা অকার্যকর হয়ে যায়, নিয়ন্ত্রণটা যদি অকার্যকর হয়ে যায় বা অনিয়ন্ত্রণ পর্যায়ে চলে যায়, তখনই কিন্তু আমাদের কোষের দেহে একটি মারাত্মক ব্যাঘাত ঘটবে। তো শিক্ষার্থীরা সেখানে আমরা কি করবো, ফলে আমাদের টিউমার ক্যান্সার হয়। ক্যান্সারের কোষের মধ্যে কিন্তু সাইক্লিন সিডিকে এর নিয়ন্ত্রণ, সাইক্লিন লিখে নাও, এটা জানা দরকার। সাইক্লিন এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, অর্থাৎ এই যে সাইক্লিন নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে, বিনষ্ট হয়ে যায়, তাহলে সাইক্লিন সিডিকে এর নিয়ন্ত্রণটা বিনষ্ট হয়ে যায়, এর নিয়ন্ত্রণটা বিনষ্ট হয়ে যায়, তো শিক্ষার্থীরা বিনষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু কি হচ্ছে পরবর্তীতে, যে এই বিনষ্ট হওয়ার যায় ফলে কিন্তু আমাদের যে P53 নামক প্রোটিন আছে, আমাদের প্রোটিন এক ধরনের প্রোটিন। তো এই প্রোটিনটা কিন্তু কি করছে, আমাদের এই প্রোটিন সাধারণত আমাদের কোষকে বিভাজন হতে বিরত রাখার ভূমিকা পালন করে। তাহলে P53 নামক প্রোটিনটা আমাদের কোষ বিভাজন যেন না হয়, সেই বিভাজন থেকে আমাদেরকে মানে অতিরিক্ত বিভাজন না হয় সেটা থেকে আমাদেরকে বিরত রাখে। এখন যদি বিরত রাখে, তো শিক্ষার্থীরা এখন খেয়াল লক্ষ্য করো তোমরা, তো এখন হচ্ছে যে এই যে বিরত রাখে, তো হ্যাঁ কোষকে বিভাজন হতে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা যদি ডিফেক্টিভ হয়, অর্থাৎ আমাদের মানুষের প্রায় অর্ধেক কোষই কিন্তু ডিফেক্টিভ, তাহলে তোমাদের মনে রাখা দরকার যে আমরা যারা মানুষ তাদের প্রায় 50% কিন্তু ডিফেক্টিভ কোষ, অর্থাৎ ডিফেক্টিভ কোষ আমাদের মধ্যে আছে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি কি বলেছি, যে আমাদের যে প্রায় অর্ধেক কোষ সংখ্যক কোষই কিন্তু ডিফেক্টিভ P53 আছে। এই কোষ এগুলো কি করে, এই কোষগুলো কিন্তু কোষ চক্রগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরে যদি এই অর্ধেক কোষের মতোই আছে P53 নামক প্রোটিন, যে যার নাকি আমাদের দেহের মধ্যে ডিফেক্টিভ কোষ আছে প্রায় 50%, এরা যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখনই কিন্তু কোষ বিভাজনটা কি হয়, তখন কোষ চক্রটা তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর এর ফলে কিন্তু আমাদের ক্যান্সার সৃষ্টি হয়। তো আসলে কি সম্ভবত এই বিজ্ঞানীদের ধারণা যে ক্যান্সার হওয়ার এটা একটি মূল কারণ হতে পারে। বিজ্ঞানীদের ধারণা যে আমাদের যে ক্যান্সার যাদের হয়ে থাকে তাদের এই ডিফেক্টিভ কোষের কারণেই হয়ে থাকে, এটা বিজ্ঞানীদের একটি ধারণা। তো শিক্ষার্থীরা তো আমরা মোটামুটি জেনেই গেলাম। তো আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে কোষ চক্র নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দুই ধরনের প্রোটিন আছে, একটা হচ্ছে প্রোটিন কাইনেজ আর একটা হচ্ছে সাইক্লিন। প্রোটিন কাইনেজ আর এটা হচ্ছে সাইক্লিন। প্রোটিন কাইনেজ আর এটা হচ্ছে প্রোটিন সাইক্লিন, আর এটা হচ্ছে প্রোটিন সাইক্লিন। তো শিক্ষার্থীরা আমি আবারও বলছি যে আমাদের কোষ চক্র নিয়ন্ত্রণ করার জন্য দুই ধরনের প্রোটিন আছে, একটা হচ্ছে প্রোটিন কাইনেজ আর এটা হচ্ছে প্রোটিন সাইক্লিন। টিউমার যখন সৃষ্টি হয়, এই টিউমার সৃষ্টি হওয়াটাকেই বলা হয় এটা অনকোজেনেসিস। তো শিক্ষার্থীরা তাহলে দেখো কোষ চক্র বিনষ্টকারী জিন হচ্ছে অনকোজিন। তাহলে কোষ আমাদের যে দেহের যে কোষ চক্রটা হয় সেই কোষ চক্রটা বিনষ্ট করে যে সেটা হচ্ছে অনকোজিন নামক। তাহলে এই অনকোজিন কি করছে, আমাদের কোষ চক্রটাকে বিনষ্ট করে, আর কোষ চক্র বিনষ্টকারী জিনটা হচ্ছে অনকোজিন। তাহলে মনে রাখবে এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর কিছু রাসায়নিক পদার্থ আছে যারা ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে, আর সেটা হচ্ছে কি মিউটাজিনস।
তো শিক্ষার্থীরা এটাও মনে রাখবে, মিউটাজিনস। তাহলে তো শিক্ষার্থীরা, তো এইগুলো তোমাদের এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি শিক্ষার্থীরা, যে কিছু রাসায়নিক পদার্থ আছে যা ক্যান্সার কোষ সৃষ্টিতে সাহায্য করে, কিছু রাসায়নিক পদার্থ আছে যারা ক্যান্সার কোষ সৃষ্টিতে সাহায্য করে। তো সেই রাসায়নিক পদার্থকে, সেই ধরনের কিছু যে পদার্থ আছে যারা ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে, আর তা হলো কি, সেটা হচ্ছে মিউটাজিনস নামে পরিচিত। তো শিক্ষার্থীরা এইটা এমসিকিউর জন্য তোমরা খাতায় লিখে রাখতে পারো। আর কিছু হচ্ছে যে শিক্ষার্থীরা, এই মিউটাজিনিক যে পদার্থ সেটাই কিন্তু আমাদের কি করে, কার্সিনোজেনিক হয় এই কারণে। তো শিক্ষার্থীরা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেহের বিভিন্ন অংশে যে টিউমার ছড়িয়ে পড়ে, আর সেই ছড়িয়ে পড়াটাই হলো আমাদের কি শিক্ষার্থীরা, সেটা মেটাস্টেসিস। তা আমাদের দেহের যে বিভিন্ন জায়গায় যে টিউমারগুলো ছড়িয়ে পড়ে সেটাকে মেটাস্টেসিস বলে। তো শিক্ষার্থীরা, মোটামুটি আমরা জেনে গেলাম। আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা কোষের মৃত্যু হয় কেন। সে কোষের মৃত্যু হয় কেন সেটা আমরা আরেকটু জেনে নেই। কোষের মৃত্যু হয় কেন, প্রশ্নটা লিখে নাও। কোষের মৃত্যু হয় কেন, এটা আমাদের, আমি সংক্ষেপে বলেছিলাম, এরকম একটা প্রশ্ন হতে পারে যে আমাদের যে দেহের কোষগুলো আছে সেই কোষের মৃত্যু হয় কেন। এটা যদি আসে 2 নম্বরের অনুধাবন প্রশ্নে, তাহলে তোমরা এটা একটি বৈশিষ্ট্য সম্পন্ন দিবে, সংজ্ঞাটা সুন্দর করে লিখে দিবে যে আমাদের জীব দেহে প্রতিদিন অনেক কোষের মৃত্যু হয়। আমাদের যে জীবের দেহটার মধ্যে প্রতিদিন অনেক কোষের মৃত্যু হয়, আবার তেমনই নতুন নতুন করে অনেক কোষও সৃষ্টি হয়। তো এই যে কোষের মৃত্যু হয়, কোষ বিভাজন যদি না হতো তাহলে এই যে কোষগুলো মৃত্যু হচ্ছে সেগুলো আর সৃষ্টি হতো না। তাহলে কি হচ্ছে, যে আমাদের দেহে প্রতিদিন নতুন নতুন কোষের, যেমন অসংখ্য কোষের মৃত্যু হচ্ছে, তেমনি নতুন নতুন কোষগুলোও সৃষ্টি হচ্ছে। আর যদি কোষগুলো সৃষ্টি না হতো তাহলে কিন্তু আমাদের এই কি হতো, অনেক ক্ষতি হয়ে যেত। তাহলে শিক্ষার্থীরা, তো মানব দেহে যে প্রতিদিন লক্ষ লক্ষ কোষের মৃত্যু ঘটে, সেইটার পিছনে কিন্তু 2টা কারণ আছে। একটা হলো নেক্রোসিস, আর অপরটি হচ্ছে অ্যাপোপ্টোসিস। তো শিক্ষার্থীরা, এই যে কোষের মৃত্যু হয়, এই মৃত্যু হওয়ার কারণ আছে 2টা। একটা হচ্ছে নেক্রোসিস, আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আরেকটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তো কারণটা আমাদের জানতে হবে যে কেন কোষের মৃত্যু হচ্ছে। শিক্ষার্থীরা, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তাহলে তোমরা এটা লিখে রাখো যে আমাদের কোষের মৃত্যু হওয়ার কারণের পিছনে 2টা কারণ আছে। তো একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তো শিক্ষার্থীরা, তো তোমরা নেক্রোসিসটা বানান NEC, আরও নেক্রোসিস, হ্যাঁ অ্যাপোপ্টোসিস। তো এই 2টা কারণেই কিন্তু আমাদের দেহের কোষের মৃত্যু হচ্ছে। তাহলে আমরা এই 2টা অংশ লিখে রাখতে পারি, এটা এমসিকিউর জন্য লিখে রাখো। তাহলে দেখো, নেক্রোসিসটা হচ্ছে কি, নেক্রোসিসটা কি, নেক্রোসিস হচ্ছে আমরা যে বিভিন্ন আমরা যে খাবারগুলো খাই সেটা পুষ্টির অভাব হয়, তাহলে নেক্রোসিসটা সেটা হচ্ছে নেক্রোসিস। অর্থাৎ আমাদের পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত কোনো দ্রব্য যদি আমাদের খাদ্যের সাথে আমাদের দেহে প্রবেশ করে বা কোনোভাবে আমাদের দেহে প্রবেশ করে, অর্থাৎ পুষ্টির অভাবে কোনো কোষের মৃত্যু, অথবা আমি কি বলেছি যে আমাদের দেহে কোষগুলো প্রতিদিনই ধ্বংস হচ্ছে এবং লক্ষ লক্ষ কোষ ধ্বংস হচ্ছে। তার পিছনে 2টা কারণ আছে, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এখন নেক্রোসিস যেটা, সেটা হচ্ছে খাদ্যের মধ্যে পুষ্টির অভাব হলে অথবা যদি কোনো জার্ম আমাদের খাবারের সাথে দেহে প্রবেশ করে তাহলে কোষের যে মৃত্যু হয়, সেই মৃত্যুটাকে বলা হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিসের এটা হচ্ছে জেনেটিকগত কারণ। তো জেনেটিকগত কারণের যে মৃত্যুটা হয় সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে এইটা হচ্ছে যে যেমন আমাদের আমাদের যে কোষগুলো আছে, জীবদেহের যে কোষ বা অঙ্গগুলো আছে, সেগুলোর কিছু কিছু কোষের আমাদের প্রয়োজন নেই, আমাদের দেহের কিছু কোষের প্রয়োজন নেই। যেমন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, যেমন আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, মাতৃগর্ভে যখন ছিলাম, তখন কিন্তু আমাদের আঙ্গুলের উপরে একটা পাতলা একটা পর্দা দ্বারা একটা সবগুলো আঙ্গুলকে একসাথে লেগেছিল,
অর্থাৎ আমাদের আঙ্গুলগুলো এভাবে উন্মুক্ত ছিল না, তাহলে খুব মানে খোলা ছিল না, যে একটা একটা আঙ্গুল থেকে আমরা একটা আঙ্গুল পৃথক পৃথক ছিল না, সবগুলো একটা পাতলা একটা আবরণ দ্বারা আমাদের আঙ্গুলগুলো এইভাবে বরাদ্দ ছিল, আবরণ দ্বারা একত্র ছিল। কিন্তু সেই কোষগুলো আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায়, এটা প্রয়োজন নাই। পরবর্তীতে সেই পাতলা আবরণটা আলাদা হয়ে যাওয়ার সেই সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমাদের আঙ্গুলগুলো 5টা আঙ্গুল, প্রতিটা হাতে 5টি আঙ্গুল করে আর সেগুলো পৃথক হয়ে আসে। তো সেই যে এটা হচ্ছে অ্যাপেপ্টোসিস। তাহলে অ্যাপেপ্টোসিসের অর্থ যে কোষগুলো জেনেটিকগত কারণেই বিভাজন করবে এবং নষ্ট হবে, যে কোষগুলো জেনেটিক্যাল কারণেই বিভাজিত হবে সেটাই হচ্ছে অ্যাপেপ্টোসিস। অর্থাৎ মনে রাখার জন্য তোমরা এটাই মনে রাখবে যে মাতৃগর্ভে থাকা অবস্থায় আমাদের হাতের আঙ্গুলগুলো একটি পাতলা পর্দা দ্বারা একত্র করা ছিল, আঙ্গুলগুলো পৃথক ছিল না। কিন্তু পরবর্তীতে সেই জয়েন্ট বরাবর এই আঙ্গুলের কোষ, পর্দার উপর কোষগুলো সেগুলা ধ্বংসপ্রাপ্ত হয় এবং আমাদের আঙ্গুলগুলো আবার কি হয়, আলাদা হয়ে যায়। তো সেটা কিন্তু হচ্ছে কি অ্যাপেপ্টোসিস। তো শিক্ষার্থীরা, তো এখন আমরা দেখো, তো কোষ যদি বেশি দিন বাঁচত তাহলে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হতো। আমি বারবার সেই কথা তোমাদের বলেছি। তো প্রতিদিন আমাদের লক্ষ লক্ষ কোষের মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। আর অধিকাংশ রক্ত কোষ আর অন্ত্রে এপিথেলিয়াম লাইনিং এর কোষে, মনে রাখবে। তো শিক্ষার্থীরা, এখন আমি আসি মাইটোটিক ইন্ডেক্সটা কি। আমি আরেকটি অংশে যাব এবং এটি শেষ, মাইটোটিক ইন্ডেক্স। আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স কি, এটা প্রশ্ন আসতে পারে। মাইটোটিক ইন্ডেক্স কি, এটা আরেকটি 2 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে। তো তোমরা লক্ষ্য করো, এটা মনে রাখার জন্য আমরা একটি সূত্র সংক্ষেপে লিখে রাখতে পারি। মাইটোটিক ইন্ডেক্স হচ্ছে অর্থাৎ MI = মাইটোসিসরত কোষ সংখ্যা, মাইটোসিসরত কোষ সংখ্যা ও সিসরত কোষ সংখ্যা শিক্ষার্থীরা। আরেকটা হচ্ছে যে মোট কোষ সংখ্যা, আমাদের দেহে যে যতগুলো কোষ আছে সব মোট কোষ সংখ্যা। তাহলে দেখো MIটা শিক্ষার্থীরা, MIটা তাহলে এটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স, এটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। তাহলে এটা অর্থ হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। তাহলে মাইটোটিক ইন্ডেক্স কি? মাইটোটিক ইন্ডেক্স হচ্ছে আমাদের দেহে যে মোট কোষ সংখ্যা আছে এবং মাইটোসিস কোষ বিভাজনরত কোষ সংখ্যা এর তুলনাকে বোঝায়। অর্থাৎ আমাদের মাইটোটিক ইন্ডেক্স কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা এবং মাইটোসিসরত কোষ সংখ্যার অনুপাতই হলো মাইটোটিক ইন্ডেক্স। তো শিক্ষার্থীরা, মাইটোটিক ইন্ডেক্স আসলে তোমরা অবশ্যই উত্তরটা দিতে পারবে। আমি আবারও বলছি, মাইটোটিক ইন্ডেক্সটা কি হচ্ছে কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা এবং মাইটোসিসরত কোষ সংখ্যা, এই কোষ সংখ্যা এবং সংখ্যার সাথে মাইটোসিসরত কোষ সংখ্যার অনুপাত হলো মাইটোটিক ইন্ডেক্স নামে পরিচিত। তো শিক্ষার্থীরা, মাইটোটিক এই চিকিৎসারা এখন তোমাদের মনে রাখতে হবে এটা কেন প্রয়োজন। আমরা যখন অসুস্থ থাকি তখন চিকিৎসকের কাছে যখন আমরা শরণাপন্ন হই, মাইটোটিক ইন্ডেক্সটা কেন গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। আমরা যখন অসুস্থ হই তখন যখন শিক্ষক কাছে যাই, আমরা কোনো ডাক্তারদের কাছে যাই, তখন কি হয়, তখন কিন্তু ডাক্তাররা কি বলে MI প্রয়োজন হয়, তাদের চিকিৎসার জন্য তাদের MI এর প্রয়োজন হয়। তখন কি করে, কিভাবে MI থেকে তারা অনুমান করতে পারেন যে টিউমারটা কত তাড়াতাড়ি বাড়ছে, সেটা MI এর মাধ্যমে তারা সেটা অনুধাবন করতে পারে। তো শিক্ষার্থীরা দেখো, এর ফলে কি হয়, এরপরে তারা ট্রিটমেন্ট নিতে পারে সহজেই। আর এই জন্য আমরা MI বলে যে এটি দ্রুত বর্ধনশীল টিউমারের কোষ সংখ্যাটা কিভাবে বাড়ছে সেটা MI অর্থাৎ মাইটোটিক ইন্ডেক্সের মাধ্যমেই সেইটি আমরা মানে ডাক্তাররা সহজে বুঝতে পারেন এবং সেইভাবে ট্রিটমেন্ট নিয়ে থাকে। তো শিক্ষার্থীরা, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, তারপরে হচ্ছে MI কি এবং
আমরা এই জিনিস করলাম, অতিরিক্ত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস ফুল বিভাজনের ফলে আমাদের কী ক্ষতি হতে পারে ইত্যাদি আমরা আজকে ক্লাসে জানলাম। আগামী ক্লাসে আমি মিউসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।